গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বনে পাহাড়ে। আজ তৃতীয় পর্ব। এই বরকেলা শৈলমালার নিবিড় বনের মধ্যে দিয়ে বিপজ্জনক রোড ঘুরে ঘুরে মোটর নিচের সমতল ভূমিতে নেমেছে। অন্ধকারের মধ্যে সেই পথে মোটরে যাওয়া এক চমৎকার অভিজ্ঞতা। অগণন জোনাকি পুঞ্জ জ্বলছে গাছের ডালে, পাতায় পাতায়। 10-20 হাত অন্তর ফাঁকা, একপাশে গভীর খাদ, তারপরেই বনাবৃত উপত্যকা। ওপারে একটা বেজায় উঁচু পাহাড় খাড়া উঠেছে। মোটর খুব জোরে চলতে পারছে না। আমি বললুম, কোনো বিপদ নেই তো? হরদয়াল সিং বললেন, বুনো হাতি ছাড়া। বুনো হাতির হাতে পড়েছেন এমন অবস্থায়? একবার পড়েছিলুম, এই সংকীর্ণ পথে, অন্ধকারে। এমন বলেন কি? মোটরে যাচ্ছি, হাতি সামনে এসে দাঁড়ালো, আর নড়ে না। মোটর ফেরাবার জায়গা নেই। অগত্যা মোটর থামিয়ে দাঁড়িয়ে রইলাম। হাতি পথের বাঁকে দাঁড়িয়ে সুর নাড়তে লাগলো। তারপর অনেকক্ষণ পরে কেন যে চলে গেল তার কারণ কিছু বলতে পারবো না। সমস্ত রাতও সেখানে দাঁড়িয়ে থাকতে পারত। মিস্টার সিংহ বললেন, এইসব পথে বিশ্বাস নেই, পরের বাঁকেই হাতি দাঁড়িয়ে থাকতে পারে। বরকেলা পাহাড়ে হাতির বড় উপদ্রব। আমরা পাহাড়ের পথে নামছিলুম। আশেপাশে ঘনীভূত অন্ধকার, নির্জন অরণ্য পথ। গাড়িতে অন্ধকারের মধ্যে আমরা 4-5টি প্রাণী। কোনো দিকে লোকালয়ের চিহ্ন দেখা যায় না। দূরে বা নিকটে একটা আলো কোথাও জ্বলে না। কেবল নৈশ আকাশে অগণন ঝকঝকে নক্ষত্ররাজি, গাছের ডালে ডালে জোনাকির ঝাঁক, গাড়ির মধ্যে 2-1টা জ্বলন্ত সিগারেটের ক্ষীণ দীপ্তি। গল্প যদি শুনতে হয় তবে এই সময়। বললুম, চা আছে ফ্লাস্কে? মিস্টার সিংহের আর্দালি বললেন, আছে হুজুর। আমি প্রস্তাব করলুম, গাড়ি একটা ভালো জায়গা দেখে থামিয়ে চা খাওয়া এবং কিছুক্ষণ বিশ্রাম করা যাক। এই সময় মিস্টার সিংহ তার প্রথম চাকরি জীবনের অভিজ্ঞতা বর্ণনা করুন। গল্পটা মুলতুবি রয়েছে অনেকক্ষণ থেকে। আরও 15 মিনিট পরে বাঁ দিকে একটা বড় শিলাখণ্ড পাওয়া গেল, যেন শান বাঁধানো চাতাল। এর পাশে আমাদের গাড়ি থামানো হলো। বেশ আরামে বসে চা খাওয়া গেল পাথরের চাতালে বসে। পাশের খাদে যেন একরাশ নিবিড় অন্ধকার জমে। 2-1টা নৈশ পাখির ডাক বনের মধ্যে। মিস্টার সিংহ বললেন, সে হলো 1922 সালের কথা। সেবারে আমি প্রথম বন বিভাগে ট্রেনিংয়ে গেলাম। অর্ডার পেলাম পংসাতে গিয়ে বন বিভাগের কর্মচারীর কাছে কাজ শিখতে হবে। পংসা কোথায়? যখনকার কথা বলছি তখন আমিও জানতাম না। শুধু এইটুকু আমায় বলে দেওয়া হয়েছিল, বেঙ্গল নাগপুর রেলপথের মনোহরপুর স্টেশনে নেমে সেখানে যেতে হয়। কত মাইল? 16-17 মাইল। রাস্তা ভালো? সেইটাই আমার গল্পের বিষয়। এই গল্প প্রধানত রাস্তার গল্প। আজ এই অন্ধকার রাত্রে বনের পথে সে কথা বড় বেশি করে মনে হচ্ছে। শুনুন তারপর। মনোহরপুর স্টেশনে নেমে ওখানকার বন বিভাগের বাংলোতে লোকজনের সঙ্গে দেখা করলাম। তাদেরই মুখে শুনলাম আমার গন্তব্যস্থল এখান থেকে 15-16 মাইল দূরে। বেলা 3টা। আমার সঙ্গে সাইকেল ছিল। দেশ থেকে এক পাচক ঠাকুর এনেছিলাম। আমি ভাবলাম, এ আর এমন বেশি দূর কি, সাইকেলে চট করে চলে যাওয়া যাবে। কিন্তু পরে ভেবে দেখলুম, বাধা হলো পাচক ঠাকুর। সে পথ চেনে না, একা এই পথে যেতে পারবে না। অগত্যা আমরা কুলির মাথায় মোট চাপিয়ে পদব্রজে কৈনা নদী পার হয়ে ওপারে গেলাম। দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য আমি চিরকালই ভালোবাসি। নীল পাহাড় শ্রেণী দেখে মনে বড় আনন্দ হল।
ওখান থেকে যেতে পথের ধারে ধারে 2-10টি শাল গাছ, মাঝে মাঝে ছোটখাটো পাহাড়, তার উপর গাছপালা। আমার বন সম্বন্ধে কোনো ধারণা নেই, পূর্বেই বলেছি। বিন্ধ্যাচলে বন দেখে ভেবেছিলাম এই বুঝি নিবিড় অরণ্য, এর চেয়ে আর কি বড় বন হতে পারে। আমার দেশ আরা জেলায় বন বলে কোনো জিনিস নেই, শুধু ক্ষেত খামার আর চষা জমি। জমির বড় দাম, এতটুকু পড়তে পায় না। আমি বললাম, কত দাম জমির? 500-600 টাকা বিঘে। তাও ভাববেন না খুব ভালো জমি। তারপর তারপর মাইল 5 পথ এসে কোলবংশা বলে একটা ছোট গ্রাম, হো জাতি অধিবাসীদের বাস। সেখানে এসে কুলিরা আর যেতে চাইল না। তারা বললে সেই গ্রামেই তাদের বাড়ি, আর এক পাও তারা নড়বে না, তাদের মজুরি চুকিয়ে দেয়া হোক। অগত্যা আমাদের এখানে রাত কাটাতে হলো গ্রামের প্রান্তে বন বিভাগের একটা ছোট খড়ের ঘরে। ঘরটাতে কেউ থাকে না। ঘরের চারদিকে বড় বড় শাল গাছ। সারা রাত্রি এমন শিশির পড়তে লাগলো যেন মনে হচ্ছিল টুপটুপ করে বৃষ্টি পড়ছে। সময়টা ছিল কার্তিক মাস। খেলেন কি? আমার পাচক ঠাকুর 2টি ভাত রান্না করলে, তাই খেয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে উঠে জিজ্ঞেস করে জানলাম পংসা সেখান থেকে 10 মাইল রাস্তা। পাচককে বললাম কুলি জোগাড় করে আমার পরে পংসা রানা হয়েও। আমি এখনই সাইকেলে চললাম। ঠাকুর বারণ করলে এখন যেতে। আমি বললাম, বন তো ফুরিয়ে গিয়েছে, এই রাস্তা বিশেষ খারাপ হবে না। বন যে আরম্ভ হয়নি তখন কি তা জানি? মিস্টার হরদয়াল সিং বললেন, পংসাতে আমিও ছিলাম ট্রেনিংয়ের সময়, দেরাদুন ফরেস্ট কলেজে যাওয়ার পূর্বে। ওখানে বেঙ্গল টিম্বার ট্রেনিং কোম্পানির আপিস ছিল সে সময়। মিস্টার সিং বললেন, কোলবংশা থেকে মাইলখানেক রাস্তা, বেশ বন পেলাম, কিন্তু নিকটেই গ্রামের গরু মহিষ চড়ছে, মানুষে কাঠ কাটছে, সুতরাং তত ভয় হওয়ার কথা নয়। তারপর মহাদেব শাল বলে একটা ঝর্ণা পার হলাম। নিবিড় বনের মধ্যে দিয়ে ঝিরঝির করে বইছে পাথরের ওপর দিয়ে। ভাবলাম বন আর কত দূর হবে, এই শেষ হয়ে গেল। ক্রমে পাহাড়ের উপর রাস্তা উঠতে লাগলো। উঠছে উঠছে, সাইকেলে যেতে যেতে পা ভেঙে পড়ছে। বুকের মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে। এদিকে বন ক্রমশ নিবিড় থেকে নিবিড়তর হতে লাগল। দেহহীন, জনমানবহীন, সুনির্জন, সুনিবিড় বনানী সেই ক্রমোচ্চ পাহাড়ি পথের পাশে। আরা জেলার অধিবাসী আমি, অমন্তর বনের ধারণাই নেই। ভয়ে বিস্ময়ে আমি কেমন হয়ে গেলাম। একটা মানুষ কি নেই সেই পথে? যত যাই পথেরও কি শেষ নেই? অত বেলা হয়েছে, কিন্তু সেই বনে ভালো করে তখনও সূর্যের কিরণ পড়েনি। এরকম আবার বন হয়? আমরা যেখানে পাথরের চাতালে বসে গল্পটা শুনছিলাম, বরকেলা পাহাড় শ্রেণীর শানু প্রদেশের বনানীর মধ্যে, সেখানে অন্ধকারের চারিদিকে যেন মিস্টার সিংহের এই অভিজ্ঞতা নিজেদের কাছেই বাস্তব হয়ে উঠেছিল। এই গল্প শুনতে হয় এমন জায়গাতে বসেই বটে। মিস্টার সিংহ বললেন, তারপর এক জায়গায় আমার সত্যই মনে হলো পংসা নামক জায়গাতে বেঁচে থাকতে আর বোধহয় পৌঁছব না। তখন নতুন বিয়ে করেছি। মনে হলো এখানে বসে পকেটের কাগজ নিয়ে একটা উইল লিখে রাখি। এই যেন হাতি কি বাঘ এসে ঘাড়ে পড়ল বলে। আর কোনো আশাই নেই, শুধু দাঁতে দাঁতে চেপে মনের জোরে পথ চললাম। অবশেষে বন ক্রমে যেন একটু পাতলা হয়ে এলো। একটা পাহাড়ের উপর একটা ছোট বাংলো পাওয়া গেল। লোকালয় দেখে ধরে প্রাণ এলো। তখন বেলা 3টে। জিজ্ঞেস করে জানলাম আমার গন্তব্যস্থান এখান থেকে আরও মাইল 6। কোলবংশা যে বলেছিল 10 মাইল, সেটা সম্পূর্ণ ভুল। এদের দূরত্ব সম্বন্ধে কোনো ধারণাই নেই। আবার বন। তবে আমার মনে অনেকখানি ভরসা হয়েছে। আমি বললাম, কখন পৌঁছলেন? প্রায় সন্ধ্যার পর। ওপরওয়ালা এক কর্মচারী ছিলেন পাঞ্জাবি,
তার সঙ্গে দেখা করলাম। তিনি বাসা দিলেন প্রায় 1/2 মাইল দূরে এক ছোট্ট খড়ের ঘরে। সারাদিন সাইকেলে চড়ার পরিশ্রমের পর সেই ঘরে দড়ির খাটিয়ার উপর বিনা বিছানাতে বিনা লেপে শুয়ে রইলাম। দুর্দান্ত শীত। সেই রাত্রে পাঞ্জাবি কর্মচারীর চাকর আমায় খানকতক রুটি আর একটু ডাল দিয়ে গেল। পরদিন দুপুরের সময় আমার পাচক এসে পৌঁছল আমার জিনিসপত্র নিয়ে। সে নাকি ওই রাস্তায় একটা বাঘকে শুয়ে থাকতে দেখেছিল। বিচিত্র নয়? মিস্টার সিংহ গল্প শেষ করলেন। আমরা আবার মোটরে উঠে সেদবার পথে বরকেলা পাহাড় শ্রেণী থেকে নেমে এসে রাঁচি চক্রধরপুর রোড ধরলাম। রাত 10টায় চাইবাসা। আমি বললাম, পৌংসায় আর কিছু ঘটেনি আপনার চাকুরির প্রথম দিনে? আর বিশেষ কিছু নয়, তবে রাত্রে ভালো ঘুম হয়নি। কেবলই ভাবি, যেমন বন জঙ্গল দেখছি, হয়তো বাঘ ভালুক ঢুকেই পড়বে ঘরের মধ্যে। তার উপর ভীষণ শীত। আমার সঙ্গে একখানা মাত্র আলোয়ান এবং সেই একমাত্র শীত বস্ত্র। এত অসুবিধার মধ্যে ঘুম যতটা হওয়া সম্ভব ততটা হয়েছিল। কোথায় শোবার জায়গা দিয়েছিল? একটা ছোট্ট ঘরে। তার একদিকে জঙ্গল ও ক্ষুদ্র একটি পাহাড়ি ঝর্ণা, গ্রাম থেকে সিকি মাইল দূরে। এইসব প্রশ্ন সেদিন অত খুঁটিনাটি ভাবে জিজ্ঞেস করেছিলুম এবং তার উত্তর এত আগ্রহের সঙ্গে মনোযোগ দিয়ে শুনেছিলুম যে গৃহ ও পরিবারবর্গের অঙ্ক থেকে সদ্য বিচ্যুত একটি অনভিজ্ঞ যুবকের সে দিন ও রাত্রির তিক্ত অভিজ্ঞতা আমার মনে দৃঢ়রূপে অঙ্কিত হয়ে গিয়েছিল। সুতরাং পথের পাশে অন্ধকার রাত্রে গাছের তলায় চা পানের পরের বছর আমি নিজে যখন মিস্টার সিংহের সঙ্গে মোটরে মনোহরপুর থেকে কোলবংশা হয়ে পৌংসা এলুম, এমনকি ছোট নাসরা গ্রামের সেই কুঁড়েঘর দেখলাম যেখানে মিস্টার সিংহ রাত কাটিয়েছিলেন, তখন আমার কল্পনায় অঙ্কিত সব ছবির সঙ্গে এত গরমিল হল যে আমি নিজেই অবাক হয়ে গেলুম। গত 1943 সালের নভেম্বর মাসে আমি মিস্টার সিংহের সঙ্গে সিংভূমের বিখ্যাত সারান্দা ফরেস্ট ভ্রমণ করি। মিস্টার সিংহ 3 মাসের জন্য সারান্দা বিভাগে বদলি হয়েছিলেন। আমিও ওই 2 মাসের সুযোগ গ্রহণ করবার জন্যে ওর সঙ্গে সারান্দা ভ্রমণে বের হই। মনোহরপুর থেকে মোটর ছেড়েই আমরা কইনা বলে একটা পার্বত্য নদী পার হলুম। তারপর রাঙা মাটির আঁকাবাঁকা পথ এঁকে বেঁকে যেতে যেতে 7-8 মাইল দূরবর্তী সপ্তশত শৈলযুক্ত বারান্দা, সারান্ডা অফ 700 হিলস, অরণ্য প্রান্তের নীল রেখার সঙ্গে মিশে গিয়েছে। পথের পাশে এখানে একটা ডুংরি, ওখানে একটা ছোট শালবন, কোথাও একটা হো অধিবাসীদের গ্রাম। মিস্টার সিংহ বললেন, এই সেই পথ, মনে আছে আমার গল্প? আমি তখনও পর্যন্ত বন দেখিনি সেই পথে। বললাম, কেন? এই পথ মন্দ নয় তো। মাইল 6-7 পরে কোলবংশা গ্রামে পৌঁছে গেলাম। উনি বললেন, চলুন, এই গ্রামে যেখানে রাত্রিযাপন করেছিলাম দেখিয়ে আনি। মোটর থেকে নেমে আমরা একটা পাহাড়ের ওপর উঠলাম। সেই পাহাড়ের মাথার উপর ক্ষুদ্র একটি কুটিরের সামনে এক বৃদ্ধ লোক খামারে ধান ঝাড়ছে। কুমড়োর লতা উঠেছে কুটিরের খড়ে ছাওয়া চালের উপর। কুটিরের দাওয়া থেকে সম্মুখের সারান্দা বনকান্তারের শৈলশ্রেণীর গম্ভীর দৃশ্য হিমালয় পার্বত্য ভূমির সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দেয়। হিংসে হল বৃদ্ধ ব্যক্তিটির ওপর। এমন সুন্দর জায়গায় ওর বাড়ি। মিস্টার সিংহ তাকে বললেন, কি জাত? লোকটা বলে, গোসাই, অর্থাৎ ব্রাহ্মণ। এদেশে ব্রাহ্মণকে বলে গোসাই। এতক্ষণ লক্ষ্য করিনি ওর গলায় মলিন পৈতে ঝুলছে বটে। সেই পাহাড় থেকে আমরা ওপারের সমতল ভূমিতে নেমে আসল গ্রামে পৌঁছলাম। গ্রামের প্রান্তে একটা ভাঙা কুঁড়েঘর দেখিয়ে মিস্টার সিংহ বললেন, এই ঘরে সেদিন রাত কাটিয়েছিলাম। কুটিরটির চারধারে বড় বড় শাল গাছ, একটু দূরে একটা কালো পাথরের ডুংরি অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। সে পাহাড়ের উপর শাল গাছের সঙ্গে লতা পলাশের জড়াজড়ি। বসন্তকালে রক্ত পলাশের মেলা যখন শুরু হয়ে যাবে বনে বনে, তখন যে কোনো কবি, সাহিত্যিক
ভাবুকের পক্ষে কিংবা ভগবানের চিন্তায় মগ্ন সাধুর পক্ষে এই নিভৃতি বনকুঞ্জবর্তী কুটিরটি অতি লোভনীয় হবে সন্দেহ নেই। কোলবংশা গ্রামে বাস করে হো জাতির অধিবাসীরা। ঘরদোর তাদের অত্যন্ত খারাপ, নিতান্ত দিনহীন, কিন্তু তারা এক রমণীয় পার্বত্য দৃশ্যের মধ্যে সর্বদা থাকে। ওদের কুটিরের দাওয়ায় বসলে নীল শৈলমালা ও বনকান্তারের কি শোভন রূপটি চোখের সামনে ফুটে ওঠে। অনেক বড় লোকের বাড়ি হয়তো কোনো এঁদো গলির মধ্যে এক ইটের স্তূপ মাত্র। দরজার একপাশে দেখা যাবে ডাস্টবিন, গোটা কত কাক আর খেঁকি কুকুর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এমন নীল বনানীর শোভা, এমন রক্তপলাশের উৎসব সেখানে কোথায়? কোলবংশা গ্রাম ছেড়ে মহাদেবশাল বলে একটি পার্বত্য নদী নিবিড় বনের মধ্যে বড় বড় পাথরের ওপর দিয়ে কুলুকুলু শব্দ করে বয়ে চলেছে। নিভৃত ছায়াবিতান রচনা করেছে সারান্দা অরণ্য প্রান্ত। এখান থেকেই চড়াইয়ের পথে মোটর উঠতে লাগল। পরক্ষণেই কি নিবিড় বন শুরু হলো রাস্তার দুদিকে। কি দূর সমতল ভূমির দৃশ্য! ওই দূরে মনোহরপুর স্টেশন, ওই ট্রেনের ধোঁয়া উঠছে। ওই সেই কোলবংশা গ্রামে ছোট্ট পাহাড়ের উপর গোঁসাইয়ের কুটির ও খামার। এক এক জায়গায় বনের গম্ভীর দৃশ্য মনে ভয়ের সঞ্চার করে। তবু আমরা মোটরে চলেছি, সঙ্গে এতগুলো লোক। কিন্তু একটি অনভিজ্ঞ যুবক যেদিন এই বন্য জন্তু অধ্যুষিত অরণ্যভূমির মধ্য দিয়ে একা সাইকেলে গিয়েছিল, তার সেদিনকার মনের অবস্থা বেশ বুঝতে পারলাম। মিস্টার সিংহ বললেন, এই সেই পথ দাদা? বেশ বুঝতে পারছি। এখনো কিছু দেখেননি, আরো আগে চলুন। চৈতন্যদেবের সেই বাহ্য আগে কহ আর। বন কি নিবিড় হয়ে উঠছে। কাছির মতো মোটা মোটা চিহড়লতা বিশাল বনস্পতির সঙ্গে জড়াজড়ি করে দুর্ভেদ্য ও অন্ধকার লতাকুঞ্জের সৃষ্টি করেছে। পদে পদে অত বেলাতেও সূর্যের আলো পড়েনি। একটা জায়গা দেখিয়ে মিস্টার সিংহ বললেন, এখানে এসে এমন হতাশ হয়ে পড়েছিলাম যে ভাবলুম একটা উইল লিখি আর পকেটে একখানা পরিচয় রাখি। আমি বললাম, বন্যজন্তু আছে এখানে? সারান্দাতে বন্যজন্তু নেই? বাঘ বলুন, বুনো হাতি বলুন, ভালুক বলুন, অভাব কি? বাইসন, সাম্বার হরিণ পর্যন্ত বাদ নেই কিছুই। 1.5 ঘন্টা মোটর চালানোর পরে বন একটু পরিষ্কার হলো। দূরে দেখা গেল লাল টালির 2-4খানা ঘর বাড়ি। মিস্টার সিং বললেন, ওই হলো পংশা। পংশাতে ব্রিটিশ টিম্বার ট্রেডিং কোম্পানি বিটিটির বড় আড্ডা। এই কোম্পানির অংশীদারিরা হচ্ছে বিলাতের বড় লোকেরা, এমনকি পার্লামেন্টের মেম্বার পর্যন্ত আছে এদের মধ্যে। বিদেশির অর্থে আমাদের দেশের বন্য সম্পদ সব লুণ্ঠিত হচ্ছে। গত 30 বছরে সিংভূমের এই অপূর্ব অরণ্যভূমি অনেক নষ্ট হয়ে গিয়েছে। এই ব্যবসায়ের সুবিধা ভোগ করছে বিলাতের বড় মানুষেরা, আর বনভূমির আদিম অধিবাসী হো ও মুস্তারা কুলিগিরি করে দাসত্বের অন্ন ভোজন করছে মাত্র। সেই বনাবৃত স্থানে ছোট্ট একটি গ্রাম। একখানা সাহেবী ফ্যাশনের খড়ের বাংলো ঘরের মধ্য থেকে একজন সাহেব বার হয়ে এলো আমাদের মোটরের শব্দ শুনে। মিস্টার সিংহ বললেন, উনি বিটিটি কোম্পানির ওয়ার্কস ম্যানেজার মিস্টার লকনার, ভালো লোক। একদিকে একটা লম্বা খড়ের ব্যারাক মতো বাড়ি। একটি বাঙালি বিধবা মহিলা একখানা ঘর থেকে বার হয়ে এলেন মোটরের আওয়াজ পেয়ে। শুনলাম ও বাড়িখানা কেরানিদের থাকবার জায়গা। এত দূরে এই বনের মধ্যে 2-1টি বাঙালি পরিবার কিভাবে নির্জন জীবনযাপন করছেন চাকুরির খাতিরে, ভাবতে ভালো লাগে। মিস্টার লকনারের মোটর আছে। তিনি মোটরে মনোহরপুর যেতে পারেন মানুষের মুখ দেখতে, কিংবা যেতে পারেন 21 মাইল দূরবর্তী দুইয়া ও চিড়িয়া খনিতে। সেখানে শ্বেতকায় ম্যানেজার আছেন। কিন্তু এই বাঙালি কেরানিদের বাড়ির মেয়ে ছেলেরা জেলে আবদ্ধ অবস্থায় এখানে কিভাবে দিন কাটান কি করে বলবো। আমার বড় ইচ্ছা হচ্ছিল এই মুহূর্তে গাড়ি থেকে নেমে ওই বাঙালি বাবুদের বাড়িতে চলে যাই।
ওদের সঙ্গে গল্পগুজব করে ওদের নিঃসঙ্গতা কাটিয়ে দিই। ঠিক বলতে পারি ওরাও খুব খুশি হবেন আমাকে পেয়ে। পংসা থেকে কিছু দূরে এসে আবার আমরা ঘন বনের পথে ঢুকে পড়লুম। বাঙালি বাবুদের বাসা ও সাহেবের বাংলো অনেক পেছনে পড়ে রইল। মিস্টার সিংহের সঙ্গে পংসা থেকে বার হয়ে কিছু দূরে বনপ্রান্তে এসেছি। একটা লোককে খাটিয়াতে শুইয়ে 4 জন কুলিতে কাঁধে খাটিয়া শুদ্ধ মানুষটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। লোকটা বালিশে মাথা দিয়ে খাটিয়াতে শুয়ে পড়ে আছে অচৈতন্যভাবে। আমি জিজ্ঞেস করলাম কুলিদের, এ কে বাবু? বিটিটি কোম্পানির লোক। কি হয়েছে? বেমার? কোত্থেকে আসছে? জঙ্গলের মধ্যে কাজ করছিল। কোথায় নিয়ে যাচ্ছ? পংসা, সেখান থেকে মনোহরপুর হাসপাতালে। বাঙালি? হাঁ বাবুজি। নাম জানো? চক্রবর্তী বাবু। বড় ইচ্ছে হলো এই রোগগ্রস্ত প্রবাসী বাঙালি ভদ্রলোককে নিজে একবার দেখি, দুটো কথা ওর সঙ্গে বলি। কিন্তু তিনিও জ্বরে বেহুশ, আমারও সময় নেই। মিস্টার সিংহ বললেন, ভীষণ ম্যালেরিয়া মশাই, সারান্দার ভেতরে। লোক থাকে না? যারা তারা ভোগে না, ভোগে বিদেশিরা। সারান্দার ফরেস্টে পক্ষপাতিত্ব আছে বেশ। শুধু ম্যালেরিয়া? ম্যালেরিয়া আর ব্ল্যাক ওয়াটার ফিভার। খাটিয়া শুদ্ধ রোগী পংসার দিকে বাহিত হয়ে চলে গেল। আমরা আরো কিছু দূর এসে উশুরিয়া নামে একটা পার্বত্য ঝর্ণা বা ক্ষুদ্র নদী পার হলুম। মিস্টার সিংহ বললেন, অনেকদিন আগে গ্রেগরি বলে একজন অ্যাংলো ইন্ডিয়ান বাস করত উশুরিয়া ঝর্ণার ধারে একটা বাংলোতে। আমাকে মাঝে মাঝে চা খাওয়ার নিমন্ত্রণ করত। চলুন সে জায়গাটি দেখে আসি। 1925 সালে গ্রেগরি ওখানে থাকত। উশুরিয়া পাহাড়ি নদী খুব শব্দ করে বয়ে যাচ্ছে বনের মধ্যে দিয়ে। দুদিকে পাষাণময় উঁচু তীর। শিলাতটে প্রতিহত হচ্ছে উশুরিয়া ঝর্ণার নির্মল জলধারা। অপরাহ্নের ছায়া পড়ে এসেছে। হলদে রোদ উঠেছে গগনচুম্বী তরুণীকের শীর্ষদেশে। কতক্ষণ নদীর তীরে শিলাসনে বসে রইলুম। উশুরিয়ার কুলুকুলু শব্দ যেন এই বনশ্রীর অনন্ত সঙ্গীত। মিস্টার সিংহ দেখে এসে বললেন, গ্রেগরির বাংলোর চিহ্ন নেই, সেখানে ঘোর বন। গ্রেগরি কি করতো এখানে? কোম্পানির করাতের কারখানা ছিল উশুরিয়ার পাড়ে। সাহেব ছিল কারখানার ম্যানেজার। কারখানা উঠে গেল কেন? ঠিক জানি নে। শুধু সাহেবের বাংলো নয়, কুলিদের ব্যারাক ছিল, কারখানা ঘর ছিল। দেখছি কিছুরই চিহ্ন নেই। 1925 সালের পরই প্রথম এলেন 1943 সালে? হ্যাঁ, 19 বছর পরে। দূরা যত্র স্রোত, কালিদাসের সেই শ্লোক জানেন তো? নগরী হচ্ছে বন, বন হচ্ছে নগরী। কালিদাসের কালেও তা এমন ধারাই ঘটত। আজ দেখছেন পংসায় বিটিটি কোম্পানির আপিস, মিস্টার লকনার তার বড় সাহেব। 2 দিন পরে সব জঙ্গল হয়ে যাবে। বুনো হাতির ভয়ে দিন মানে মোটর চালানো দুষ্কর হবে। এইভাবে সেদিন আমি মিস্টার সিংহের গল্পে বর্ণিত পথ নিজের চোখে দেখেছিলাম। কিন্তু আমি সারান্দা ফরেস্টের গল্প বলতে বসিনি। বলছিলাম চিটিমিটি থেকে আমাদের চাইবাসা ফিরবার গল্প। সেই গল্পই আবার আরম্ভ করি। গাছতলা থেকে চা খেয়ে ও মিস্টার সিংহের গল্প শুনে উঠে দেখি রাত অন্ধকার, গভীর অন্ধকার। বন্যহস্তির ভয়ে সেই পার্বত্য পথে সাবধানে গাড়ি চালিয়ে আমরা বরকেলা শৈলমালা থেকে ধীরে ধীরে নেমে সমতল ভূমির পথে নামলুম। সৈদবা কলি আমাদের ডান দিকে। এবারে আর পথের ধারে গভীর খাদ নেই, সুতরাং নিরাপদ পথে দ্রুত ছুটল মোটর। মিস্টার হরদয়াল সিং বললেন, ওই সামনেই রাঁচি রোড। একটু পরেই আমরা পিচ ঢালা চওড়া রাঁচি রোডে এসে উঠলাম। 40 মিনিটের মধ্যে রোরো নদীর সেতু পার হয়ে চাইবাসা টাউনে প্রবেশ করলুম। রাত তখন 10টা, একথা আগেই বলেছি। চাইবাসা ফিরে ঠিক করা গেল পরদিনই আমরা জয়ন্তগড় ও চম্পুয়া যাব এবং বৈতরণী নদীর ধারে মাঠে ও বনে হবে আমাদের নিকপিক।
প্রসঙ্গক্রমে বলা যেতে পারে, যে বনভোজনে বাড়ি থেকে তৈরি খাবার নিয়ে গিয়ে খাওয়া হয় তার নাম হলো নিকপিক, আর যেখানে রান্না করে খাওয়া হয় সেটা পিকনিক। নিকপিকের সম্পূর্ণ আয়োজন করলেন বৌমা, সুবোধের স্ত্রী। তার নিপুণ ও শিল্পী হস্তের তৈরি অনেক কিছু সুখাদ্য অ্যালুমিনিয়াম সম্পুটকে ভর্তি হলো। তবে চা নাকি তৈরি হবে বৈতরণী নদী তীরের চমৎকার মাঠে ও বনের ধারে, তাই চায়ের সাজ সরঞ্জাম নেওয়া হলো সঙ্গে। আমরা জন 5 একটা মোটরে হাট গামারিয়ার রাস্তায় মোটর হু হু চলল। দুধারে গ্রানাইটের অনুচ্চ পাহাড়। চাইবাসার আশেপাশে দক্ষিণ ধলভূমের সর্বত্র এই ধরনের পাহাড় দেখতে পাওয়া যায়। দূর থেকে দেখে মনে হয় কালো পাথুরে কয়লার একটি স্তূপ। পাথরগুলো অনেক জায়গাতেই অমনিতর ছোট ছোট ও আলগা। পাহাড়ের উপর শিশু গাছ অনেক দেখলুম এই অঞ্চলে। শিশু গাছ সাধারণত পাহাড়ে দেখা যায় না, বনে পাওয়াও কঠিন। বাংলাদেশে যা শিশু গাছ বলে চলে তা হল দক্ষিণ আমেরিকা থেকে আমদানি রেইন ট্রি। অনেক জেলা বোর্ডের পথের ধারে বাংলাদেশে এই জাতীয় গাছ যথেষ্ট দেখা যায়। মিস্টার সিংহ বললেন, কাছে একটা ভালো ঝর্ণা আছে। কত দূর? রাস্তা থেকে 1 মাইল, বনের মধ্যে। এখন যাওয়া যাবে? ফেরবার পথে সুবিধা হবে, এখন থাক। এই পথে হাট গামারিয়া একটি ভালো জায়গা। মহারাজ শ্রীশ নন্দীর চীনামাটির খনি আছে এখানে। আর একটা আছে কিছু দূরে, সেটার মালিক জনৈক ধনী মারোয়ারি মহাজন। ধুধু মাঠ ও রুক্ষ গ্রানাইট পাথরের অনুচ্চ টিলার মধ্যে ক্ষুদ্র একটা লোকালয়, বাজার, চায়ের দোকান, খোলার চালার দোকান ঘর, একটি ডাক বাংলো, এই নিয়ে হাট গামারিয়া। তারপর আবার চওড়া পিচ ঢালা রাস্তা সীমাহীন অনুর্বর প্রান্তরের বুক চিরে সোজা চলেছে বহু দূরস্থ কেউনঝড় স্টেটের শৈলমালা ও অরণ্যানীর দিকে। মাঝে মাঝে ক্ষীণ স্রোতা পাহাড়ি নদী ঝিরঝির করে বইছে। আর একটা কি গ্রাম পড়ল, শুনলুম অনেক সমৃদ্ধশালী মুসলমানের বাস সেই গ্রামে। একটা মসজিদও দেখা গেল। বন কোথাও নেই, 2-1 শাল মহুয়া গাছ মাঠের মাঝে মাঝে। অনেক দূর গিয়ে সামনে পড়ল একটা বড় নদী, তার উপর বাঁ দিকে একটা ভাঙা পুল। রাস্তা বেঁকে চলে গেল নদী পার হয়ে একটা নতুন তৈরি পুলের উপর দিয়ে। নদী পার হয়ে ওপারে চলে গেল গাড়ি। সুবোধবাবু বললেন, বৈতরণী পার হলেন এবার। বলেন কি, এত সহজে? তাই। এখন কোথায় যেতে হবে? 3 মাইল দূরে চম্পুয়াতে যাব। সে তো কেউনঝড় রাজ্যে। বৈতরণী পার হবার সঙ্গে সঙ্গে কেউনঝড় রাজ্যে পা দিয়েছেন। সীমান্ত রক্ষী টক্ষী নেই? ওসবের বালাই নেই এদিকে। আমরা একটা দৃশ্য দেখলুম। কেউনঝড় স্টেট থেকে লুকিয়ে চাল এনে বিক্রি করছে গরিব চাষিরা। বৈতরণীর এপারের ব্রিটিশ রাজ্যের প্রথম গ্রামে গাছতলায় চোরাই চালের হাট। খরিদ বিক্রি বেশ জোরে চলছে। ক্রেতা বেশিরভাগ মারোয়ারি মহাজন। দূরে মাঠের মধ্যে বেশ সুন্দর একটি অট্টালিকা দেখা গেল। মিস্টার সিংহ বললেন, ওই হলো চম্পুয়া ফরেস্টার্স ট্রেনিং একাডেমি। কেউনঝড় স্টেটের? আমাদের গভর্নমেন্টের। স্কুলটা আমরা দেখতে গেলুম। শাহাবাদ জেলার একটি মুসলমান ভদ্রলোক স্কুলের সুপারিনটেন্ডেন্ট। তিনি অত্যন্ত যত্ন করে মেয়েদের নিয়ে ক্লাসরুম, মিউজিয়াম, বোর্ডিং ঘর ইত্যাদি দেখালেন। বড় বড় ব্ল্যাকবোর্ড টাঙানো ক্লাসে ক্লাসে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো, নূতন পালিশ করা চেয়ার বেঞ্চ, বেশ ভালো ব্যবস্থা পড়াশুনোর। মিউজিয়াম সিংভূম ও উড়িষ্যা অঞ্চলের বনের বিভিন্ন শ্রেণীর টিম্বার, লতা, বীজ, বনজাত দ্রব্যাদি দিয়ে সাজানো। এখানে প্রথম গিলে বীজ দেখলুম। গিলের সাহায্যে ধুতি পাঞ্জাবি কোঁচাতে দেখেছি, কিন্তু জিনিসটা কি জানতুম না। মহিষের শিংয়ের মতো প্রকাণ্ড এক প্রকার ফলের মধ্যে যে বীজ থাকে তাই হলো গিলে। একটা ফলের মধ্যে 8টা করে বীজ থাকে। নানা রকম আঁশ, যা থেকে নাকি রেশমের চেয়েও ভালো কাপড় হতে পারে, তবে হয় না। মিউজিয়ামের বাহিরে ওসব আর কোথাও দেখা যায় না। মুসলমান ভদ্রলোকটি বললেন,
আপনাদের একটু চা? আমরা ধন্যবাদ দিয়ে বললাম, না না থাক, তারা দরকার নেই, বেলা গিয়েছে। একটু পরে আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে চললাম জয়ন্তগড়। বৈতরণী তীরে সুন্দর ডাকবাংলো ও মাঠ। বৈতরণীর একটা ছোট খাল ডাকবাংলোর মাঠের একধার বেষ্টন করে রেখেছে। খালে এখন জল নেই, খালের ধারে জলজ ঘাস। স্থানটি বেশ নির্জন ও মনোরম। সঙ্গে যেসব ছোট ছোট ছেলেমেয়েরা ছিল, ওরা ছুটোছুটি করে খেলা করতে লাগলো মাঠে। মেয়েরা চায়ের জল চড়াবার ব্যবস্থা দেখতে গেলেন। নিকপিকের আয়োজন পুরো দমে চলল। আমরা তিনটি পুরুষ মানুষ নদীর ধার ঘেঁষে চেয়ার পেতে বসে যুদ্ধ প্রভৃতি গুরুগম্ভীর বিষয়ের চর্চা করি। একটি ছেলে এসে বললে, মা বলে দিলে কাঠ নেই। আমি অবাক হয়ে বলি, কাঠ? হ্যাঁ। মিস্টার সিংহের দিকে চেয়ে বলি, কাঠ কোথায় পাওয়া যাবে? মিস্টার সিংহ সুবোধের দিকে চেয়ে বললেন, কাঠ কোথায় পাওয়া যাবে? সুবোধ ছেলেটির দিকে চেয়ে কড়া সুরে হেঁকে বললে, কাঠ নেই বলে দিকে যা। আমি বললাম, তাহলে চাও থাকবে পড়ে, মেয়েরা কাঠ জোগাড় করবে কোত্থেকে? একটু পরে ছেলেটি ফিরে এসে আবার বললে, মা বললে কাঠ না পেলে চা হবে না। আমি সংক্ষেপে বললাম, খুবই লজিক্যাল কথা। সুবোধ চটে উঠে বললে, তবে ব্যবস্থা করুন। সবাই মিলে কাঠ কুড়োতে যাই, চলুন। মিস্টার সিংহ বললেন, খুব ন্যায্য কথা। সুবোধ নিরুপায় হয়ে বললে, ড্রাইভারকে ডেকে বলে দিই কাঠ আনতে। আমি বললাম, অভাবে শুকনো খড়। চমৎকার নিকপিক ঘটে গেল জয়ন্তগড়ের ডাকবাংলোর সামনের মাঠে বৈতরণীর তীরে। প্রচুর জলখাবার, তার সঙ্গে গরম চা। শীত পড়েছিল। আমরা বেলা 4:30 সময় মোটরে উঠলুম আবার। বেশি দেরি করা উচিত হবে না। মাইল 7 গিয়ে একটা চীনেমাটির খনি, ধনী মালিকের প্রাসাদোপম বাসগৃহ, কারখানা ও আপিস ঘরের হাতায়। আমরা গিয়েছি শুনে ম্যানেজার নিজে এসে কারখানা দেখতে নিয়ে গেলেন। সেখান থেকে পরীক্ষাগারে নিয়ে গেলেন। এই মাটি দিয়ে চায়ের ডিশ পেয়ালা তৈরির পরীক্ষা চলছে সেখানে। আমি বললাম, মালিক কোথায় থাকেন? ওর দেশ গোয়ালিয়র, তবে চাইবাসাতে বাড়ি আছে। ভালো কাজ চলছে? কাজ 10 গুণ বেড়ে গিয়েছে যুদ্ধের দরুন। গভর্নমেন্ট থেকে বহু চায়ের ডিশ পেয়ালার অর্ডার পেয়েছি। তা ডিশ পেয়ালা হচ্ছে ভালো? পরীক্ষা চলছে। এখন যা হচ্ছে তা ভেঙে যায় সহজে। এ মাটিতে টেকসই হবে? নিশ্চয়ই। মাস 2 মধ্যে আমরা গভর্নমেন্টের অর্ডারে হাত দিতে পারব। তার অনুরোধে আমরা মালিকের প্রাসাদের ছাদে উঠে চারিদিকের দৃশ্য দেখতে লাগলাম। তখন সূর্য অস্ত যাচ্ছে দূরে গুহা আর নোয়ামুন্ডি পাহাড় জঙ্গলের পেছনে। পশ্চিম দিগন্তের রক্তাভ আকাশপটে এই নীল অরণ্যানের দৃশ্য যেন ছবির মতো আঁকা। সেই মুক্ত প্রান্তরের মধ্যে ধনী মালিকের শ্বেত প্রাসাদটি যেন অবাস্তব বলে মনে হচ্ছিল। যেখানে আশেপাশে বহুদূরের মধ্যে শুধু গ্রানাইট পাথরের গণ্ডশৈল ও মুন্ডারি অধিবাসীদের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির। আমরা বললাম, এ বাড়িতে মালিক থাকেন কখন? ম্যানেজার হেসে বললেন, যখন তার মর্জি হয়। বাড়ি তৈরি শেষ হয়েছে অল্পদিন। এর মধ্যে আসেননি? না, তবে দেখতে আসবেন জানিয়েছেন। কত টাকা খরচ হলো বাড়িতে? 40,000-এর উপর খরচ হয়ে গিয়েছে। ম্যানেজার আমাদের জন্য চায়ের ব্যবস্থা করতে চাইলেন, কিন্তু আমরা ধন্যবাদ দিয়ে বেরিয়ে পড়লুম। হাটগামারিয়া চীনেমাটির খনিতে পরেশ সান্যাল কাজ করেন। তিনি অনুবাদ সাহিত্যে হাত পাকিয়েছেন। আমাদের ইচ্ছে হলো ঘোরবার পথে তার সঙ্গে দেখা করতে হবে। হাটগামারিয়া এসে ডাকবাংলোর পেছনে এসে বাসা খুঁজে বার করা গেল, কিন্তু একটি ছোট মেয়ে ভেতর থেকে এসে জানালো, কাকা তো বাড়িতে নেই, বাজারের দিকে গিয়েছেন। বাজারে এসে খোঁজাখুঁজি করতেই পরেশবাবুর দেখা পাওয়া গেল। সেই তেপান্তরের মাঠের মধ্যেকার ক্ষুদ্র গ্রামে মাসের পর মাস, বছরের পর বছর থাকেন এরা। অপ্রত্যাশিতভাবে এতগুলো বাঙালির মুখ দেখে পরেশবাবু খুব খুশি হয়ে উঠলেন। তার বাড়ি গিয়ে আমরা ফিরে এসেছি
এতে খুব দুঃখিত হলেন, বললেন, চলুন একটু চা খেয়ে আসতে হবে। আমরা বললাম, আজ রাত হয়ে গিয়েছে অনেক, আরেকদিন নিশ্চয়ই হবে। সুবোধবাবু বললেন, আপনি কাল আসুন না চাই বাসায়। যাব, আপনি এলে আমরা অত্যন্ত আনন্দ পাব। আমরা বিদায় নিলাম পরেশবাবুর কাছ থেকে। কি সুন্দর জ্যোৎস্না! বারে বারে আমার মনে হচ্ছিল বলে সেই অদেখা ঝর্ণাটির কথা। যদি এত রাত্রে এমন জ্যোৎস্নার মধ্যে সেখানে যাওয়া যেত। কিন্তু কোনো কথা বলতে ভরসা হলো না। রাত প্রায় 10টা বাজে। সুবোধবাবু বললেন, কাল সেরাইকেলা যাওয়া যাবে যদি পরেশবাবু আসেন। মিস্টার সিংহ বললেন, এবার কিন্তু আর নিকপিক নয়, পুরো পিকনিকই হোক। অসুবিধা আছে, ওসব হাঙ্গামা পোষাবে না। নেমন্তন্ন মানে পার্টি আছে সেখানে। আমরা বিনা নিমন্ত্রণে পার্টিতে যাই কি করে? তাতে কিছু আটকাবে না, ওসব নিজেদের মধ্যের ব্যাপার। পরদিন আমরা বেশ বড় একটা দল সেরাইকেলার পথে রওনা হলাম। ও পথে মাইল 5 যাবার পরে মুক্ত প্রান্তরের এখানে ওখানে অসংখ্য গণ্ডশৈল আমাদের চোখে পড়ল। অ্যারিজোনার পেইন্টেড ডেজার্ট ছবিটি যেরকম দেখেছিলাম ঠিক তেমনি। কি অদ্ভুত ছন্নছাড়া মুক্তরূপা প্রকৃতি! ধরণীর অরুণোদয় এখানে বাধা বন্ধহীন, নিজের মহিমাতে নিজে ভরপুর। ঘরদোরের পাঁচিল দেওয়াল এরা এক মুহূর্তে ভেঙে দিয়ে মনটাকে গৃহবিভাগী উদাস বাউল করে তোলে। কোনো পাহাড়ের উপর কোনো গাছ নেই, শুধু কালো কোয়ার্টজাইট পাথরের স্তূপ। কোনোটাতে সামান্য একটু ঘাস। দূর পশ্চিম দিগন্তে সুদীর্ঘ বরকেলা শৈলমালা, দূরত্বের কুয়াশাতে কিছু অস্পষ্ট। ওরই ওপরে কোথায় সেই চিটিমিটি বাংলো, ওরই শানুদেশের ঘন বনের মধ্য দিয়ে অন্ধকারে সেদিন মোটরে চড়ে নেমে আসা। একটা কি নদী পার হলো গাড়ি। নদীর জলে এখানে ওখানে ডুবে আছে বড় বড় পাথরের চাই। সামনে একটা অপকৃষ্ট খোলার বস্তি নজরে পড়ল। নিচু খোলার বস্তির একপাশে একটা সাদা চুনকাম করা অট্টালিকা। বললাম, ওটা কি? সুবোধ বললে, ওটা সেরাইকেলা। সেরাইকেলা ক্ষুদ্র টাউন। ঢুকতেই কতগুলো খোলার বস্তি, মাঝে মাঝে 2-4টি চুনকাম করা সাদা একতলা দোতলা বাড়ি। বাজারে অনেক দালান পসার, তবে সবাই যেন খুব গরিব লোক। কাঠের কারিগররা বারকোশ, খেলনা ইত্যাদি তৈরি করছে ছোট ছোট খোলার ঘরে বসে। বাজারের ভেতরটা বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন বলেও আমার মনে হলো না। ঢুকেই যেখানে গেলাম সেখানে সংবাদ পাওয়া গেল টাউনে বেজায় কলেরা দেখা দিয়েছে। আমরা একটু ব্যস্ত হয়ে পড়লাম, তবে এখানে আমাদের কিছু খাওয়া উচিত হবে না। পিডব্লিউডি অফিসে বসে আমাদের কথাবার্তা হচ্ছিল। একটি বাঙালি যুবক কর্মচারী আমাদের সঙ্গে নানা বিষয়ে আলাপ করলেন। তিনি সুলেখক মানিক ভট্টাচার্য মহাশয়ের কি আত্মীয় হন। আমি মানিকবাবুর সম্বন্ধে অনেক প্রশ্ন করলাম তাকে। শুনলাম ভট্টাচার্য মহাশয় আওরঙ্গাবাদে গয়া জেলার মহকুমা শিক্ষকতা করেন এবং বর্তমানে সেখানেই আছেন। একটু পরে চা ও লুচি সন্দেশ আসাতে আমরা একটু সন্ত্রস্ত হয়ে পড়লাম। এসব কোনো ভয় নেই, সব বাড়ির তৈরি। কিন্তু জলটা ওই বাংলোর হাতার ইদারার, ফুটিয়ে নেওয়া। তাই তো, কোনো ভয় নেই, দোকানের কোনো জিনিস নেই। জলযোগ সেরে আমরা রাজবাড়ি দেখতে গেলাম। এমন খুব বড় রাজবাড়ি নয়, বাংলাদেশের গ্রাম্য জমিদার বাড়ির মতো সাদাসিধে আড়ম্বর শূন্য। আমরা দরবার হলে নিত হলাম। এই হলের দেওয়ালের চারদিকে রাজপরিবারের ব্যক্তিগণের বড় ছোট তৈলচিত্র, এক প্রান্তে থিয়েটারের স্টেজ। এই সেরাইকেলার রাজপরিবার নৃত্যশিল্পের উৎসাহী পৃষ্ঠপোষক। এরা অনেকে বিখ্যাত নৃত্যশিল্পী। মহাত্মা গান্ধীর সামনে এম্পায়ার থিয়েটারে যে ছৌ নৃত্য প্রদর্শিত হয়েছিল তার একটা বড় ফটোগ্রাফ দেখলাম এখানে। পাতিয়ালার রাজবংশের সঙ্গে সেরাইকেলার রাজবংশ বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ। এই বিখ্যাত ঘটনা যেদিন ঘটেছিল সেদিন আমি, পরিমল গোস্বামী, বঙ্গশ্রীর সহকারী সম্পাদক কিরণবাবু ও বন্ধুবর প্রমোদ দাশগুপ্ত যাচ্ছিলাম
সম্বলপুর জেলার দুর্গম পর্বতারণ্যের অভ্যন্তরে বিক্রমশোল নামক স্থানের অজানা শিলালিপির সন্ধানে। সিনি জংশনে আমরা এই বিয়ের জনসমাগম ও শোভাযাত্রা দেখি। সে হল 1933 সালের মার্চ মাসের কথা। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা স্থানীয় মিউজিয়াম দেখতে গেলাম। এটি বিশেষ করে এই রাজ্যে যেসব খনিজ দ্রব্য পাওয়া যায় তারই মিউজিয়াম। মাইন ইঞ্জিনিয়ার বাবু হরিদাস মহান্তি আমাদের সেসব দ্রব্য বিশেষ করে দেখালেন। খনিজ এসবেস্টেস এখানে প্রথম দেখলুম একটা কাচের আলমারির মধ্যে। বললুম, এটা কি জিনিস, কিসের সুতো? কারণ একগোছা সরু রৌপ্য সূত্রের মতো দেখতে জিনিসটা। হরিদাসবাবু বললেন, ও হলো এসবেস্টস, খনি থেকে ওঠানো অবস্থায়। আরও নানা ধাতু দেখলাম বিভিন্ন কাচের আলমারিতে। বিকেলের দিকে আমরা সেরাইকেলা থেকে বার হই। আমাদের গাড়িতে এক হাঁড়ি খাবার তুলে দিলেন এরা। আগে থেকে ঠিক করে রেখেছিলুম আসবার পথের ধারে যেসব শৈলমালা দেখে এসেছি ওদের কোনোটার উপর বসে নিকপিকি হয়ে গেল। ঠিক আমাদের মধ্যে তর্ক বাঁধল। কেউ বলে এই পাহাড়টা ভালো, কেউ বলে ওটা ভালো। অবশেষে বন্ধুবর পরেশ সান্যাল একটা পাহাড় দেখিয়ে বললেন, দেখুন এইটাই সব থেকে ভালো হবে। বড় সুন্দর পাহাড়টি, বড় চমৎকার সেই বিস্তৃত প্রান্তর, ঠিক যেন ফিল্মে দেখা অ্যারিজোনার সেই পেইন্টেড ডেজার্ট। তখন বেলা পড়ে এসেছে। আমরা অনুচ্চ পাহাড়টিতে উঠলাম। ওর সমতল শিখর দেশে আমরা শতরঞ্চি পেতে বসলাম। আমাদের চারিদিকে অনুচ্চ রুক্ষ অনুর্বর অসংখ্য পাহাড়, নানা আকৃতির, নানা ধরনের। কোনোটার আকার পিরামিডের মতো, কোনোটার বা মন্দিরের মতো, কোনোটা নরম্যান কাসেলের মতো, কোনোটা বিরাটকায় শিবলিঙ্গের মতো, কোনোটা গম্বুজ আকৃতি। কোনোটার রং কালো, কোনোটা মেটে সিঁদুরের মতো রাঙা, কোনোটা ধূসর, কোনোটা ঝকঝকে মিশ্রির মতো সাদা কোয়ার্চ পাথরের। প্রত্যাসন্ন শীতের অপরাহ্নের রাঙা রোদ কোনোটার মাথায়। হুহু ঠান্ডা হাওয়া বইছে খড়কাই নদীর দিক থেকে। পশ্চিমে বহুদূরের দিক চক্রবালের অনেকটা জুড়ে সুদীর্ঘ বরকেলা পাহাড় শ্রেণী। তারই পেছনে এখন টকটকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে। চারিপাশের সেই সব অদ্ভুত দর্শন পাহাড় দেখে মনে হয় আমেরিকার কোনো ছন্নছাড়া মরুভূমির মধ্যে যেন বসে স্পেসের সমুদ্রে ডুবে আছি। থই থই স্পেসের সমুদ্র, কুল কিনারা দেখা যায় না। মনে হয় কলকাতার সরু এঁদো গলির মধ্যে আলো বাতাস শূন্য একতলা ঘরে যারা বাস করে, দিনের পর দিন, মাসের পর মাস, যারা সূর্যাস্ত দেখবার সুযোগ পায় না, মুক্তরূপা ধরনীর সৌন্দর্য, প্রসারতা, অপরাহ্নের ছায়া নেমে আসা বিরাট প্রান্তরের ছবি যারা কখনো দেখেনি, নির্জন পাহাড়ের সমতল শিলাসনে বসে দূরের গিরিমালার দিকে চেয়ে থাকেনি কখনো যারা, তাদের নিয়ে আসি, তাদের সব দেখাই। এখন অনেক গরিব গৃহস্থের কথা আমার মনে হয় এইসব মুক্ত স্থানে বসলেই। আমি জানি তাদের কিভাবে তারা থাকে। ওরই মধ্যে একটি বধূ আমাকে বলেছিল, দাদা, তারকেশ্বর কোন দিকে? কেন? সেখানে একবার যেতে ইচ্ছে করে। গেলেই হয়, বেশি দূর তো নয়। তাই তো দাদা, পয়সায় যে কুলোয় না। উনি যা পান তাতে এই ঘর ভাড়া দিয়ে খেয়ে দিয়ে কি থাকে বলুন? কতদিন থেকে ভাবছি। এই বাসায় কতদিন আছো তোমরা? হয়ে গেল 7 বছর। আমার ওই খুকির বয়স দাদা। কোথাও যাওনি 7 বছরের মধ্যে? হ্যাঁ, যাচ্ছি। কোথায় যাব? পাগল আপনি, পয়সা কোথায়? যখন কোথাও যাই, কোনো ভালো জিনিস দেখি, তখন আমার দূর সম্পর্কের আত্মীয়া সেই বধূটির কথা মনে পড়ে। পরেশবাবু একটা গল্প জুড়ে দিলেন। আমরা খাবারের হাঁড়ি খুলে শালপাতায় খাবার ভাগ করে দিতে থাকি। তারপর সবাই খাই আর চারদিকে চাই। এ ঠিক অ্যারিজোনার মরুভূমি। নিস্তব্ধ সন্ধ্যায় এক্ষুনি দূরে কোথাও কোয়োট ডেকে উঠবে, যার ছন্ন ছাড়া চিৎকার শুনলে নির্জন মরুপ্রান্তরে অতি বড় সাহসী পথিকেরও হৃদকম্প উপস্থিত হয়।
সেই পাহাড়টিতে আমরা বসে রইলুম সন্ধ্যার 1 প্রহর পর পর্যন্ত। হাসি গল্পের সময় কাটল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বনে পাহাড়ে। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।